আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আজকে টিউটোরিয়ালের বিষয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2024-এর বিজ্ঞানের মানবন্টন ও সাজেশন। বিজ্ঞান পরীক্ষার মানবন্টন ও সাজেশন। আপনারা জানেন আগামী বৃহস্পতিবার 30শে মে অনুষ্ঠিত হবে বিজ্ঞান পরীক্ষা। এখন দেখুন পঞ্চম শ্রেণীতে বিজ্ঞান পরীক্ষায় কি কি থাকছে। পরীক্ষা থাকবে প্রথমেই 1 নম্বর থাকবে সঠিক উত্তরটি খাতায় লেখো। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সঠিক উত্তরটি খাতায় লেখো। 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান কত 1, 10টাতে 10 নম্বর। তারপরে থাকবে শূন্যস্থান পূরণ করো, 5টা শূন্যস্থান পূরণ করতে হবে 10 নম্বর। তারপরে বাম পাশ ও ডান পাশ মিলকরণ, বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্য মিল করতে হবে, ওখানে 6টা মিল করতে হবে, ওখানে হলো 12। তারপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, 10টা প্রশ্নের উত্তর দিলে 20 নম্বর। তারপরে বর্ণনামূলক প্রশ্নের উত্তর, এখানে 8টা প্রশ্ন থাকবে, 6টার উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান 8, এখানে 48। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 8 নম্বরটা মানে এই 5 নম্বরটা দেখুন, প্রতিটা প্রশ্নের মান কত 8। অনেক ছাত্রছাত্রী আছে সবগুলো লেখে যে 4 নম্বর পর্যন্ত, শেষে কয় না এটা ভালো লাগতেছে না, তাড়াতাড়ি চলে যায়। মানে যারা দুর্বল ছাত্রছাত্রী, একটু ফাঁকিবাজ ওরা কিন্তু চলে যায় আগে। তাহলে মানবন্টন এরকমই কিন্তু হবে। বিগত পরীক্ষা যেরকম হয়েছে যে ধর্ম ও নৈতিক শিক্ষা, তারপর বাওবি মানে বাংলাদেশ বিশ্ব পরিচয়, এগুলোর মতো করেই এইরকম হবে। এখন প্রথম পার্টে গেল মানবন্টন, এরপরে থাকছে সাজেশন। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হবে, ওগুলো পড়লে আশা করা যায় ওখান থেকে 100% ওখান থেকে আসবে। তারপরে দেখুন পরীক্ষায় কোথা থেকে প্রশ্ন আসবে। পরীক্ষা আসবে প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত। অধ্যায় 1 কি আছে আমাদের পরিবেশ, অধ্যায় 2 পরিবেশ দূষণ, অধ্যায় 3 জীবনের জন্য পানি, অধ্যায় 4 বায়ু, অধ্যায় 5 পদার্থ ও শক্তি। এইবার অধ্যায় 1 আমাদের পরিবেশ, এখান থেকে কি কি পড়তে হবে। এখান থেকে কিন্তু রিডিং পড়তে হবে আগে ভালোভাবে সম্পূর্ণ রিডিং পড়তে হবে। ওখান থেকেই শূন্য স্থান পূরণ করা যাবে, তারপর বহু নির্বাচনী প্রশ্ন পূরণ করা যাবে। যেমন প্রথমে আছে পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জ্বর এই 2 ভাগে ভাগ করি। এখান থেকে কিন্তু একটা শূন্য স্থান আসতে পারে। আবার আসতে পারে জীব কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। আবার আসতে পারে মানুষ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল, উদ্ভিদ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। আবার আসতে পারে প্রাণী ও উদ্ভিদ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। আসতে পারে পরাগায়ন কাকে বলে, তারপরে বীজের বিস্তরণ কাকে বলে। তারপরে আসতে পারে উদ্ভিদ খাদ্য তৈরির সময় কোন গ্যাসীয় পদার্থ ছাড়ে পরিবেশে, খাদ্য তৈরির সময় কোন গ্যাসীয় পদার্থ পরিবেশে ছাড়ে যেটা মানুষ গ্রহণ করে। তারপর আবার আসতে পারে যে মানুষ নিঃশ্বাসে কোন বায়বীয় পদার্থ ত্যাগ করে, এইগুলো আসতে পারে। তারপরে আসতে পারে খাদ্য শৃঙ্খল কাকে বলে, আবার আসতে পারে খাদ্য জাল কাকে বলে। তারপর আছে অধ্যায়ের শেষে প্রশ্ন, অধ্যায়ের শেষের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পড়তে হবে। আর আপনারা যদি চান তো এর পরের ক্লাসে প্রশ্ন আলাদাভাবে লিখে দেওয়া হবে। তারপরের অধ্যায় 2 পরিবেশ দূষণ কাকে বলে, এটা মাস্ট পড়তেই হবে। তারপরে আছে কি পরিবেশ দূষণের উৎস ও কারণ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আছে পরিবেশ দূষণের প্রভাব, এইটাও গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ, এখান থেকে আসতে পারে যে
বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ সম্পর্কে আলোচনা করো। অথবা সরাসরি আসতে পারে বায়ু দূষণ সম্পর্কে আলোচনা করো, পানি দূষণ সম্পর্কে আলোচনা করো। এখান থেকে পড়তে হবে বায়ু দূষণের ফলে কি কি হয়, কি কি রোগ হয়, ছোট প্রশ্ন। তারপরে পানি দূষণের ফলে মানুষের কি কি রোগ হয়, মাটি দূষণের ফলে মানুষের কি কি রোগ হয়, শব্দ দূষণের ফলে মানুষের কি কি রোগ হয়, আমরা কিভাবে শব্দ দূষণ প্রতিরোধ করতে পারি, এইগুলাই আসতে পারে। তারপর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো পরিবেশ সংরক্ষণ। আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি। আরেকটা প্রশ্ন আছে ছোট প্রশ্ন, পরিবেশ সংরক্ষণ কাকে বলে। আর বড় প্রশ্নটা কি, আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি। তারপরে অধ্যায় 3 জীবনের জন্য পানি আসতে পারে। পানির কয়েকটি প্রাকৃতিক উৎসের নাম লেখো, অথবা পানির কয়েকটি মানবসৃষ্ট উৎসের নাম বলো, নাম লিখো, সরি। তারপর আছে উদ্ভিদ পানির উপর কিভাবে নির্ভরশীল। তারপরে পানির উপর কিভাবে নির্ভরশীল। তারপরে আবার ছোট প্রশ্ন আসতে পারে, অথবা শূন্যস্থান, উদ্ভিদের দেহের প্রায় 90% পানি, আর প্রাণীর দেহের মানব দেহের প্রায় 60 থেকে 70% পানি। আবার আরেকটা আছে পরিপাকে, আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন পানি সেই খাদ্য ড্যাশ সাহায্য করে, খাদ্য কি পরিপাকে সাহায্য করে। বইয়ের মধ্যে যেগুলা লাল কালি দিয়ে প্রিন্ট করা, ঠিক আছে, যেগুলোর উপর লাল কালি আছে ওগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর আছে পানি চক্র। ঘনীভবন কাকে বলে, বাষ্পীভবন কাকে বলে, শিশির কাকে বলে। আবার জানি কেউ লেখেন না যে সাকিব আল হাসানের স্ত্রীকে শিশির বলে, ওইটা কিন্তু লেখা যাবে না, হ্যাঁ। তারপর আসতে পারে পানি চক্র কি, পানি চক্র বর্ণনা করো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আছে পানি দূষণ, বড় প্রশ্ন আসতে পারে পানি দূষণ কাকে বলে, পানি দূষণের কারণ, প্রভাব এবং পানি দূষণ কিভাবে প্রতিরোধ করা যায়। তারপর আসতে পারে পানি বিশুদ্ধকরণ কাকে বলে, পানি বিশুদ্ধকরণ কাকে বলে, পানি বিশুদ্ধকরণের যে কোনো 3টি উপায় বর্ণনা করো, অথবা 4টি উপায় বর্ণনা করো। তারপরে আছে অধ্যায় 4 বায়ু। এখান থেকে কিন্তু প্রথমেই কয়েকটা লাইন আছে, ওখান থেকে কিন্তু শূন্যস্থান আসতে পারে। যেমন জীবের জন্য ড্যাশ খুব গুরুত্বপূর্ণ, কি বায়ু খুব গুরুত্বপূর্ণ, বায়ু ছাড়া জীব বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ বায়ুর কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে। আসতে পারে উদ্ভিদ বায়ুর ড্যাশ সাহায্যে খাদ্য তৈরি করে। আবার শ্বাস গ্রহণের জন্য প্রাণীর বায়ুর ড্যাশ প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন, এভাবে লিখতে হবে। তারপরে আসতে পারে বায়ু প্রবাহের ব্যবহার, দৈনন্দিন জীবনে আমরা কিভাবে বায়ু প্রবাহকে ব্যবহার করি। আর একটা আসতে পারে বায়ুর ব্যবহার। তারপর আছে বায়ু দূষণ, কিভাবে বায়ু দূষণ হয়, বায়ু দূষণের কারণ। তারপরে মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব, কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়, কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়। এই যে এখানে কিন্তু কয়েকটা কি আছে বহু নির্বাচনী প্রশ্ন আছে। যেমন একটা আছে চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়, ক অক্সিজেন, খ কার্বন ডাইঅক্সাইড, গ নাইট্রোজেন, ঘ জলীয় বাষ্প, কোনটা নাইট্রোজেন। তারপরে পর্বত তারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান, সিলিন্ডারে কি নিয়ে যায়, অক্সিজেন। কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী, কোন গ্যাস, কার্বন ডাই অক্সাইড। তারপরে অধ্যায় 5 পদার্থ ও শক্তি। আসতে পারে শক্তি কাকে বলে, শক্তি কাকে বলে, কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি। আমরা সকল কাজেই
ড্যাশ ব্যবহার করি। আমরা সকল কাজে কি ব্যবহার করি? শক্তি ব্যবহার করি। তারপরে আসতে পারে শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। পৃষ্ঠা নম্বর 30, এখানে কয়েকটা শক্তির নাম দেওয়া আছে এবং বিবরণ দেওয়া আছে, যেমন বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি। আবার একটা প্রশ্ন আসতে পারে শক্তির উৎস, শক্তির উৎস। আবার শক্তির রূপান্তর, শক্তি এক রূপ থেকে অন্য রূপে যে রূপান্তর হয় ওইটা লিখতে হবে। শক্তির রূপান্তর কাকে বলে? শক্তির রূপান্তর কাকে বলে? তারপরে আছে শক্তির সঞ্চালন, শক্তি কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয় সেইটা, ঠিক আছে। তারপরে শক্তির ব্যবহার, শক্তির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ। কিভাবে শক্তি সংরক্ষণ করব, শক্তি সংরক্ষণ কেন জরুরি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আছে পদার্থের গঠন, পদার্থের গঠন। মোটামুটি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়লে এখান থেকে সবকিছু আসবে। তো আমাদের নেক্সট টিউটোরিয়াল কি হতে যাচ্ছে? আমাদের নেক্সট টিউটোরিয়াল হতে যাচ্ছে কয়েকটা ডেমো প্রশ্ন, বিজ্ঞানের কিছু ডেমো প্রশ্ন ও কিছু সাজেশন, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আকারে লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।